খাণ্ডবদাহে ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। না, নেই, বাঁচ খায় গলাটা শিশিরের, তবে শুধু আমাদের আড্ডাঘরের চার দেয়ালের মধ্যে থাকবার জন্য নয়, ৭২ নম্বরের সবকটা তলা ছাড়িয়ে বনমালী নস্কর লেনে বাঁক পর্যন্ত পৌঁছাবার মতো। গলাটা অত চড়াবার অবশ্য দরকার ছিল না। তেতলার টঙের ঘরে যাবার ন্যাড়া সিঁড়ি পর্যন্ত পৌঁছাবার মতো হলেই চলত, কারণ সেখানে তালতলার চটি জোড়ার পেটেন্ট আওয়াজ শোনা মাত্রই পালাটা শুরু করা হয়েছে। ৭২ নম্বর বনমালী নস্কর লেনের টঙের ঘরে যাবার ন্যাড়া সিঁড়িতে তালতলার চটির আওয়াজটা যে কার পায়ের তা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। আওয়াজটা ঘনাদারই পায়ের, আর উঠতি নয়, নামতি। মানে ঘনাদা তার টঙের ঘর থেকে নেমে এসেছেন। আসছেন মানে আসতে বাধ্য হচ্ছেন, না এসে যাবেন কোথায়? দুদিন ধরে প্ল্যান করে সেই ব্যবস্থাই করেছি। মাছের জন্য যেমন চার ফেলা, তেমনই তাকে টঙের ঘর থেকে টেনে বার করে আনার জন্য সকাল থেকেই গন্ধ ছড়ানো হচ্ছে বাতাসে। প্রথমেই সকাল ৭টা না বাজতে বাজতে নিচের রসুই ঘরে রামভোজের তেলের কড়ায় ছ্যাঁক ছ্যাঁক করে কী যেন ভাজার শব্দ। সে শব্দ যদি তেতলা পর্যন্ত না পৌঁছয়, যা ভাজা হচ্ছে তার সুবাস গোটা বাড়িতে তো বটেই, ছাদ ডিঙিয়ে পাশের বাড়ির মানুষেও জিভে জল না ঝরিয়ে ছাড়বে না। সে হিঙের কচুরির মোহিনী সুরভিতে যদি কাত না হন, তারপরেই পাড়া আমোদ করা চাকচাকা গঙ্গার ইলিশ ভাজার গন্ধ। হিঙের কচুরির সঙ্গে ইলিশ ভাজা কি রসে রুচিতে মেলে? মিলুক না মিলুক, কার্যোদ্ধর হওয়া নিয়ে কথা। তা যে হয়েছে ন্যাড়া সিঁড়িতে চটির আওয়াজেই তা বোঝা যাচ্ছে। নিচে থেকে এসব গন্ধ তার ঘরে গিয়ে পৌঁছচ্ছে, অথচ বনোয়ারির চুলের টিকিও দেখা যাচ্ছে না ওপরের ছাদে। এ যন্ত্রণা কতক্ষণ আর সহ্য হয়? আমাদের গণনা মতো ঘনাদাকে নিজেই একবার তাই সরেজমিনে তদন্ত করবার জন্য নামতে হচ্ছে। তার নেমে আসার খবর জানার সঙ্গে সঙ্গেই আমাদের দোসরা চাল শুরু। সে চাল হলো শিশিরের ওই পাড়া কাঁপানো গলায় না নেই নেই গৌড়ের পাল্লা দেওয়ার গলার প্রতিবাদ। মহাভারতে খাণ্ডবদাহের ঠিক বিবরণ নেই? শোন তাহলে। শতেক যোজন বন খাণ্ডব বিস্তার, লাগিল অনল উঠে পর্বত আকার। কৃষ্ণার্জুন দুই দিকে রহে দুইজন, নিঃশঙ্কে দহয়ে বন দেব হুতাসন। প্রলয়ের মেঘ যেন শুনি গড়গড়ি, নানা জাতি বৃক্ষ পড়ে শুনি চড়বড়ি। নানা জাতি পশু পড়ে নানা পক্ষীগণ, নানা জাতি পুড়িয়া মরয়ে নাগগণ। গৌড় এ পর্যন্ত আওড়াবার মধ্যেই ঘনাদা আড্ডাঘরে পৌঁছে যান। দরজা থেকে ভেতরে আসবার মধ্যেই সবাই আমরা দাঁড়িয়ে উঠে নিঃশব্দে অভ্যর্থনা জানাই তার মৌরসী আরাম কেদারাটা ওরই মধ্যে একটু ঝাড়া মোছার ভান করে এগিয়ে দিয়ে। ঘনাদা সে কেদারায় যথারীতি গা এলিয়ে দেওয়ার পরও আমাদের পালা কীর্তন কিন্তু থামে না। এতক্ষণ ধরে সব কিছুর মধ্যে তা সমানে চলে এসেছে। গৌর তার আবৃত্তি শেষ করতে না পেরে শিবু পয়ার থেকে ত্রিপদিতে নামার ভূমিকা করে বলেছে, শুধু এই খাণ্ডবদহ ঠেকাবার জন্য যুদ্ধটার কথা কি ভুলে যাব নাকি? সব কটি দেবতা আর চর অনুচর নিয়ে স্বয়ং দেবরাজ ইন্দ্র এসেছেন খাণ্ডব বন বাঁচাতে। এই মতো গুটি গুটি দেবতা ৩৩ কোটি গেল বন রক্ষার কারণে। আইল গরুর পক্ষী সঙ্গে লক্ষ লক্ষ পক্ষী, রক্ষা হতেও নিজ জ্ঞাতিগণে। যক্ষ রক্ষ ভূতদানা সহ নিজ নিজ সেনা, নানা অস্ত্র শেল শূল লইয়া। এমতো লিখিব কত ত্রিভুবন আছে যত, রহে সবে আকাশ জুড়িয়া। তবে দেব পুরন্দরে আজ্ঞা দিল জলধরে, বৃষ্টি করি নিবায় অনল। আজ্ঞা মাত্র অতিবেগে সম্বর্তাদি চারি মেঘে, মুষল ধারায় ঢালে জল। প্রলয়কালের বৃষ্টি যেন মজাইতে সৃষ্টি, শিলা জলে ছাইল আকাশ। মহাঘোর ডাক ছাড়ে ঝনঝনা ঘন পড়ে, তিন লোকে লাগিল তরাস। দেখি পার্থ মহাবল না পড়িতে বৃষ্টি জল, শোষক বায়ব্য অস্ত্র এড়ে। শূন্যে অস্ত্র উঠে রোষে, শোষকে সলিল শোষে, বায়ব্যে সকল মেঘড়ে। গৌর শিবুর চেয়ে আমি বা কম যাই কেন? শিবু দম নিতে একটু থামতেই আমি একেবারে মূল মহাভারত নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। আদি মহাভারতে স্বয়ং ব্যাসদেব কি বলে গেছেন জানিস? বলে গেছেন, ভগবান হুতাশন সপ্তশিখা বিস্তার করিয়া চতুর্দিকে প্রজ্বলিত হইয়া খাণ্ডবারণ্য দগ্ধ করিতে আরম্ভ করিলেন। তৎকাল যুগান্তকালের ন্যায় বোধ হইতে লাগিল। গুল। শিশির বাধা দিয়ে মাতব্বরি চালে বললে, গুল না হলে বেবাক ভুল। শিশিরের এই টিপ্পণী করবার কথা, কিন্তু আমাদের রিহার্সেল দেওয়া সিনারিওর মতো আমার কথাটা শেষ করতে দেওয়া উচিত ছিল নাকি? আর দুটো লাইন মাত্র বলাটুকুর তর সইল না? তক্ষুনি ঘনাদার সামনে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে খাণ্ডবদাহ পালার ভুষ্টি নাশ করে দিতে ইচ্ছে করে নাকি? তবু নিজের মহানুভবতায় রাগটা সামলে পরের সংলাপটা সিনারিও মাফিকই বললাম, গুল। গুল না হলে ভুল মহাভারতের? কি বলছো কি? ঠিক কথাই বলছি। শিশির যেন তুরীয় লোক থেকে বললে।
মহাভারতে কি ভুল কোথাও নেই? তুমি যখন বলছো তখন আছে হয়তো। আর চোখে একবার ঘনাদার দিকে চেয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু ভুল বা গুলটা কি জানতে পারি? তা পারো বই কি। শিশির যেন বাণী বিতরণের ভঙ্গিতে ঘনাদাকেও টেক্কা দিয়ে বললে, খাণ্ডববন জ্বালাতে নয়, তার আগুন নেভাতেই কৃষ্ণ আর অর্জুনকে লেজে গবরে হতে হয়েছিল। তার মানে খাণ্ডববনে আগুন লাগাতে কৃষ্ণ আর অর্জুন সাহায্য করেননি, তারা আগুন নেভাবার জন্য অস্থির হয়েছিলেন? একেবারে যেন হাঁ হয়ে প্রশ্নটা শিশিরকেই করলাম বটে, কিন্তু চোখগুলো আমাদের আরাম কেদারায় গা এলিয়ে দেওয়া ঘনাদারই দিকে। কি করেছেন কি ঘনাদা? এত রকম টোপ ফেলে তাকে নামিয়ে আনা, তার ওপর তার মুখের সামনে তারই দেখানো চাল চেলে এসব বাজে বুকুনির বেয়াদবি করা, এতেও ঘনদা ক্ষেপে উঠবেন না? তাকে একেবারে চিড়বিড়িয়ে তোলবার জন্য আয়োজনের কোনো ত্রুটি তো কোথাও রাখিনি। আমাদের এই গা জ্বালানো বাজে বুকুনির সঙ্গে নিচের রসুইঘর থেকে হিঙের কচুরি আর ইলিশ ভাজার গন্ধটুকুই শুধু তাকে পেতে দিয়েছি, আসল মালের এখনও পর্যন্ত দেখাই মেলেনি। এসব জ্বালার উপর খাণ্ডবদহের এই নয়া ব্যাখ্যায় ঘনাদার তো নিজেরই আগুন হয়ে হুঙ্কার দিয়ে উঠবার কথা, কিন্তু তার বদলে ঘরে ঢোকা মাত্র শিশিরের কৌটো খুলে বার করে ধরিয়ে দেওয়া সিগারেটটি মৌজ করে টানতে টানতে তিনি যেন নির্বিকার হয়ে আমাদের কথা শুনছেন মনে হচ্ছে। এদিকে আমাদের কথার প্যাঁচের পুঁজি যে ফুরিয়ে এসেছে। এতদূর পর্যন্ত পৌঁছাবার আগেই ঘনাদা তেতে উঠতে উঠতে একেবারে দাউ দাউ করে জ্বলে আমাদের বেয়াদপি উচিত শিক্ষা দেবেন, এই ছিল আমাদের হিসেব। কিন্তু দাউ দাউ করে জ্বলা কোথায়? ঘনাদার একটু উষম গরম হবারও লক্ষণও যে নেই। শিশির ইতিমধ্যেই বেশ ফাঁপড়ে পড়েছে বোঝা যাচ্ছে। রিহার্সেল মাফিক আমাদের তখন একটু বাঁকা সুরে শেষ প্রশ্নটা ঝুলি থেকে ছাড়তে হয়েছে। জ্বালাবার বদলে কৃষ্ণ আর অর্জুন তো আগুন নেভাতে হন্যে হয়েছিলেন, খাণ্ডববনে আগুনটা তাহলে লেগেছিল কেন? কেন লেগেছিল? জবাবের পুঁজি ফুরিয়ে ফেলে শিশিরের অবস্থা তখন কাহিল। হালে পানি না পেয়ে আমাদের জিজ্ঞাসাটাই সে আবার আউড়ে বললে, কেন লেগেছিল জিজ্ঞাসা করছো? হ্যাঁ করছি। কথার পিঠে খোঁচাটা দিতেই হলো। অর্জুন শ্রীকৃষ্ণ তার বনের মধ্যে লুকিয়ে সিগারেট ধরে তামাক খাচ্ছিলেন না? তামাক খাবেন কেন? সুরটা চড়া হলেও শিশিরের গলায় তখন আর যেন জোর নেই। তামাক বলে কিছু তখন ছিল? ভারতে তো নয়ই, ইউরোপ এশিয়াতেও কেউ এ জিনিস জানতো না। শিশিরের এ বিদ্যে জাহিরের চেষ্টাতেও কিন্তু আসল সমস্যা সুরাহা কিছু হলো না। আমরা শিশিরকে নাকাল করতে চাই না, কিন্তু যেমন করে হোক তর্কটাকে গরম রাখবার জন্য শিশিরকেই না খুঁচিয়ে আমাদের উপায় কি? থাক, তামাক নিয়ে আর জ্ঞান দিতে হবে না। বলতেই হলো আমাদের, খাণ্ডববনে আগুন কি করে লাগলো সেইটাই আগে শোনাও। আগুন লাগলো মানে? শিশির এবার তোতলা হতে শুরু করেছে। আগুন কি বলে বনে আগুন কি কখনো লাগে না? নিশ্চয়ই লাগে। আমরাও তখন জুৎসই জবাব খুঁজতে দিশাহারা, কিন্তু কথাটা হচ্ছে যে আলাদা। বলে কোনো রকমে খেইটা টেনে রেখে ঘনাদার দিকে চাইলাম। দৃষ্টিটা এবার সত্যি অসহায় করুন। সত্যি হলো কি ঘনাদার? এখনও তিনি নির্বিকার? আমাদের বেয়াদবির শোধ নেবার এমন মৌকা পেয়েও মুখ বুজে থাকবেন? এই ভারত যুদ্ধে সত্যি অস্ত্র গ্রহণ করবেন না একেবারে? আমাদের তো তাহলে নাকে খত দিয়ে রণে ভঙ্গে দিতে হয়, নইলে ওদিকে হিঙের কচুরি আর ইলিশ ভাজা তপ্ত খোলা থেকে নেমে যে ক্রমশ জুড়িয়ে মিইয়ে যাবে। মরিয়া হয়ে তাই সোজা ঘনাদাকেই মুরব্বি মানলাম। শুনছেন তো ঘনাদা আজগুবি কথা? মহাভারতের গুলনা ভুলবার করেছে শিশির। কিন্তু কই, তার সাড়া কই? ঘনাদার চোখ দুটো যেন একটু কোঁচকানো, কিন্তু মুখ দিয়ে তো স্রেফ খানিকটা ধোঁয়াই ছাড়লেন। আর কোনো আশা আমাদের নেই ভেবে যখন হাল ছেড়ে দিয়েছি, তখন হঠাৎ অঘটন ঘটে গেল। ঘটল শিশিরেরই ডুবতে গিয়ে কুটো ধরার এক চালে। আমরা যখন ঘনাদার মুখের দিকে আকুল হয়ে চেয়ে আছি, তখন হঠাৎ বারান্দা থেকে তার বাঁচখাই গলা শোনা গেল, বনোয়ারি রামভুজ, বলি তোমরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ নাকি? খাবারগুলো কি ভিজে ন্যাকড়া করে আনবে? ব্যাস, ওই কটা কথাতেই অমন ভোজবাজি হয়ে যাবে কে ভেবেছিল? ঘনাদাকে আরাম কেদারায় হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসতে দেখা গেল। তারপর আমাদের সকলের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে তিনি মুখও খুললেন, কিন্তু যা আশা করেছিলাম সে বজ্রস্বর কোথায়? তার বদলে নরম গলায় যেন একটু আশকারা দেওয়া জিজ্ঞাসা, শিশির খাণ্ডবদাহের বৃত্তান্তটা বেঠিক বলছে না? তা গলাটা খাদেই হোক বা নিখাদে, আমরা ওই মুখ খোলাটুকুতেই কৃতার্থ। আগুনের ওই ফুলকিটুকুই গনগনে করে তোলবার আশায় প্রাণপণে হাওয়া দিলাম। শিশির তখন বারান্দা থেকে তার জায়গায় এসে বসেছে। তাকে প্রায় খুনের আসামির কাঠগড়ায় তুলে কড়া নালিশ জানালাম। শুধু বেঠিক কি, ও বলছে ভুল না হলে গুলো হতে পারে, কৃষ্ণ আর অর্জুন নাকি খাণ্ডববনে আগুনই লাগাননি। তা শিশির ভুল আর কি বলেছে? একেবারে হাঁ হয়ে গিয়ে ঘনাদার দিকে তাকালাম। না, আমাদের শোনার কিছু ভুল হয়নি, কথাগুলো ঘনাদার মুখ থেকেই বেরিয়েছে। কিন্তু খাণ্ডববনে আগুন তাহলে লাগলো কি করে?
হতভম্ব মুখে আগের মিথ্যে করে বানানো প্রশ্নটা এবার সত্যি করেই বললাম ঘনাদাকে। উত্তর তখনই মিলল না। ঘনাদার চোখ তখন বনোয়ারি যেখান দিয়ে ঢুকছে সেই দরজার দিকে। উত্তরের জন্য একটু অপেক্ষা করতে হলো তাই। একটু মানে আলুর দম সমেত ডজন খানেক হিঙের কচুরি আর প্রায় ততগুলি ইলিশ ভাজার সদ্গতির পর বনোয়ারির দেওয়া প্লেটটি চাঁচা পোছা হয়ে যতক্ষণ না ঘনাদার কোল থেকে আবার সামনের টেবিলে নামল। প্লেট নামিয়ে চায়ের পেয়ালাটা মুখে তোলবার পর নিজে থেকেই আমাদের প্রশ্নটা স্মরণ করে বললেন, কেমন করে খাণ্ডব বনে আগুন লাগলো জিজ্ঞাসা করছো? কেমন করে আর? অগ্নিদেব নিজেই আগুন লাগালেন নিজের গরজে। মহাভারতেও তো তাই আছে। আমরা উৎসাহিত হয়ে যা বলতে যাচ্ছিলাম তার বলা হলো না। ঘনাদা তর্জনী আর মধ্যম আঙুলের মাঝে শিশিরের জ্বালিয়ে দেওয়া পরের সিগারেটটি ধরে বাধা দিয়ে বললেন, ওইটুকুই মহাভারতে ঠিক আছে, তার বেশি নয়। তার মানে? আমাদের বিস্ফোরিত চোখে বলতেই হলো, ইন্দ্রদেব মেঘের পাল নিয়ে বৃষ্টিতে আগুন নেভাতে আসেননি? আসবেন না কেন? ঘনাদা এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, ইন্দ্রদেবও বৃষ্টি নামিয়েছেন কৃষ্ণার জন্য, সে বৃষ্টি উড়িয়ে দিয়েছেন অস্ত্রের কেরামতিতে। কিন্তু সে লড়াই তো আপোষের। তলায় তলায় ইন্দ্রদেবের সঙ্গে কৃষ্ণার্জুনের স্বরই ছিল ওই রকম। ইন্দ্রের সঙ্গে কৃষ্ণ আর অর্জুনের স্বর। আমরা সত্যি এবার অগ্নিদেবের বিরুদ্ধে? বিরুদ্ধে কেন হবে? তারই মঙ্গলের জন্য। ঘনাদা ও কেদারায় হেলান দিয়ে এবার করুণা করে একটু বিশদ হলেন। আসলে কৃষ্ণ অর্জুন খাণ্ডব বনে এসেছিলেন ময়দানবকে খুঁজতে। দুনিয়ায় ময়দানবের মতো এত বড় কারিগর আর নেই। ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের যে সভাঘর তৈরি হবে তার জন্য ময়দানবকে দরকার। কিন্তু খাণ্ডব বনের কাছে পৌঁছতে এক চিমসে হাড্ডিসার বামুন ধুঁকতে ধুঁকতে তাদের সামনে এসে হাজির। ধনঞ্জয় চিনতে না পারলেও বাসুদেব তাকে দেখেই চিনেছেন। এ কি অগ্নিদেব, এ কি চেহারা হয়েছে আপনার? আর বলো কেন বলে অগ্নিদেব তার অসুখের যে লম্বা ইতিহাস শুরু করলেন তার শেষই হতে চায় না। শেষ পর্যন্ত তা থেকে মোদ্দা কথা যা জানা গেল তা এই যে, শ্বেতকী নামে এক রাজার যজ্ঞের বাতিকেই অগ্নিদেবের শরীরের এই দশা। শ্বেতকী রাজার যজ্ঞ করে আর আঁশ মেটে না। বছরের পর বছর এক পুরুত হার মানলে রাজা অন্য পুরুতদের শুধু যজ্ঞই করে যায়, আর অগ্নিদেবকে সেই অফুরন্ত যজ্ঞে বসে বসে জ্বালা জ্বালা ঘি খেতে হয়। সেই ঘি খেয়ে খেয়ে অগ্নিদেবের এমন অগ্নিমান্দ যে কিছু আর হজম হয় না, কিছু মুখে রোচে না, সারাক্ষণ শুধু পেট জ্বালা আর চোঁয়া ঢেকুর। তা আপনাদের স্বর্গের অত বড় কবিরাজ অশ্বিনী কুমারদের একবার দেখালেই তো পারেন, না বলে পারলেন না ধনঞ্জয়। তা কি আর দেখায়নি? করুণ স্বরে বললেন অগ্নিদেব। আর তাদের বিধান শুনেই তো আপনাদের কাছে এসেছি। তাদের বিধান শুনে আমাদের কাছে? অর্জুন অবাক। কি তাদের বিধান? বড় কুমার বলেছেন মাংস খান যত পারেন, আর ছোট বলেছেন সেদ্ধ টেদ্ধ নয়, শুধু আগুনে ঝলসানো টাটকা মাংস খেতে। অগ্নিদেব নিজের সমস্যাটা ব্যক্ত করলেন। তাই খাণ্ডব বনটা জ্বালাতে এসেছিলাম। কিন্তু এ বন আবার দেবরাজ ইন্দ্রের খাস তালুক। কোথাও দুটো মরা গাছের শুকনো কাঠ একটু ধরাতে না ধরাতেই একেবারে আকাশ ফুটো করা জল ঢেলে নিভিয়ে দেন। এই দুঃখেই আপনাদের কাছে এসেছি।